হঠাৎ চমকে উঠলো, যেন ভয় পেয়েছে আমায় দেখে। তারপর জিজ্ঞেস করলো কাঁপা গলায়, কি আপনি যাদবপুর যাবেন? হ্যাঁ হ্যাঁ। বাসে চড়তে কোনো অসুবিধা হয় আপনার? হ্যাঁ হ্যাঁ। সেই অসুবিধাটা আজ কেউ কাটাতে না পারায় আপনি মেট্রোতে যাওয়া ঠিক করলেন। কে ঠিক বলেছে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি কি করে? আমি ট্যাক্সিতে যাচ্ছি ওদিকেই, আপনি আসবেন আমার সঙ্গে? চলে আসুন। না মানে এইভাবে? আরে চলে আসুন চলে আসুন, অসুবিধে নেই। এই ট্যাক্সি ট্যাক্সি। একটা ট্যাক্সি ধরে আমি লোকটাকে ওঠালাম আমার পাশে, বসালাম। তারপর বললাম, বলুন তারপর প্রবলেমটা কি? বাসে কি বমি টমি পায়, শরীর খারাপ করে? না না, ঠিক তা নয়। তবে শুনলে আপনি হাসবেন, বিশ্বাস করবেন না। আরে বিশ্বাস আমি সবাইকে করি। কি নাম আপনার? স্যার সুনীল। নিন একটা সিগারেট খান। সিগারেট ধরিয়ে আমাকে সুনীল তার পুরো গল্পটা বলল, বুঝলে? বলল সে যখন অজ্ঞান হয়ে গেছিল তখন সে নিশ্চিত ছিল যে সে মারা যাচ্ছে, কিন্তু না, সে মারা যায়নি। বেশ কিছুক্ষণ পর, কতক্ষণ সে জানে না, তার প্রচন্ড শীত করতে শুরু করে, আর কাঁপানো ঠান্ডা। সেই শীতে মরা মানুষও কাঁপবে ঠক ঠক করে। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে অজ্ঞান অবস্থা থেকে সুনীলের ক্রমশ জ্ঞান ফিরে আসে। চোখ খুলে সে দেখে একটা বাস স্ট্যান্ডে রাখা চেয়ারে সে বাবু হয়ে বসে আছে। ক্রমশ পুবের আকাশ লাল হচ্ছে, ভোরের হাড় কাঁপানো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর তাতেই মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছে সে। মশা কামড়ে ফুলিয়ে দিয়েছে তার সারা গা হাত পা। মাথাটা ভারী, জ্বর চলে আসবে বোধহয়। কখন থেকে এখানে পড়ে আছে সে কিছুতেই মনে পড়ে না তার, শুধু অজ্ঞান হয়ে যাওয়ার আগের ওই আতঙ্কটুকু ছাড়া। আবার ভয় করে ওঠে, পাটা আস্তে আস্তে এসে নিচে নামায়। নিচে শুয়ে থাকা একটা কুকুরের গায়ে পা পড়ে, কেউ করে ডাক ছেড়ে কুকুরটা সরে যায়। চমকে পাটা আবার তুলে নেয় সে। কামড়ে দিলে আবার আরেক ঝামেলা হতো, আর সঙ্গে সঙ্গেই জলের মতো সোজা হয়ে যায় তার কাছে সবকিছু। বাস স্ট্যান্ডটা সে চিনতে পারে, ওই তো চায়ের দোকানটা এখনো খোলেনি, তারাতলা বাস স্ট্যান্ড। তাকে সেই বাসটা এখানে নামিয়ে দিয়ে গেছে। পকেটে হাত দেয় সে, সিগারেটের প্যাকেট আর দেশলাইটাও আছে দেখা যাচ্ছে। সে একটা সিগারেট বের করে ধরায়, কটু ধোঁয়ার স্বাদে তার জিভটা বিকৃত হয়ে যায়, বমি বমি পায়। সে নিচটা একবার দেখে নিয়ে আবার পাটা নামায়, দাঁড়ায়। হ্যাঁ, জোর বাচ্চে। আস্তে আস্তে সে হাঁটা দেয় নিজের মেসের দিকে। অসাধারণ, তাহলে তো বেঁচেই গেল। বাবা, সহজ ঝামেলায় পড়েনি। কিন্তু ওই বললাম, বিশ্বাস করতে পারবে না, এরকম কোন ঘটনার মুখোমুখি হয়ে পড়লেই যাদের বাস্তব বোধটা খুব বেশি, তাদের মানসিক ভারসাম্য মাঝে মাঝে নষ্ট হয়ে যায়। সুনীলের সঙ্গে ঠিক সেই ব্যাপারটাই ঘটেছিল। পাগল হয়ে গেছিল বুঝি? আরে না না, ঠিক পাগল হয়ে গেছিল তা নয়, কয়টা অসুবিধে দেখা দিয়েছিল, বুঝলে, মানসিক। যেমন ধরো, কোনো বাসে উঠতে পারতো না, আর বাসে উঠতে গেলেই অজানা এক প্রচন্ড ভয় পেয়ে বসতো তাকে, আর অন্ধকার সহ্য করতে পারতো না। কোনো জায়গা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেলেই পালিয়ে যেত সেখান থেকে। অস্বস্তি হতো ওর, যাতায়াতের অসুবিধা হয় বলে আগের বাসা ছেড়ে দিয়ে বাসা নিয়েছিল পার্ক স্ট্রিটের কাছেই। যে শহরে আগে ঘুরে বেরিয়েছে কত, সেই শহরেই আর চলতে ভয় পেত সুনীল। আমার সঙ্গে যেদিন দেখা হয় সেদিন মালিকের একটা কাজে যাচ্ছিল যাদবপুর। বলেছিল প্রতিদিন ও নাকি কিছুক্ষণ করে চেষ্টা করত যে কোনো ভাবে একটা বাসে চড়ে কিছু দূর যাওয়ার, কিন্তু কখনো পারত না। আপনি শুনে কি বললেন ওকে? কি আর বলবো বলো, আমি ওকে বললাম আমি ব্যাপারটা নিয়ে ভাবছি, আর ওর দোকানের ঠিকানাটা নিয়ে নিলাম। ভাবলেন তারপর? আরে ভাববো বললে কি আর ভাবা যায় নাকি? সময় কোথায় মানুষের ভাবার। বিভিন্ন কাজে কর্মে প্রায় আমি সুনীলের কথা বলেই গেলাম, কিন্তু একদিন হঠাৎ আমি একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? সে আর আলাদা করে বলছি না, ধরে নাও সুনীলের সঙ্গে যা হয়েছিল আমার সঙ্গে তাই হলো। অর্থাৎ স্বপ্নের একটা অংশে আমি উঠলাম একটা সম্পূর্ণ অন্ধকার বাসে, এমন বেশ কিছু সহযাত্রীর সঙ্গে যারা আমার সঙ্গে কোনো কথা বলছেও না, শুনছেও না। আমি তারাতলা যাব। আমার
রীতিমতো আতঙ্ক হতে শুরু করলো এবং স্বপ্নের শেষে আমিও সুনীলের মতোই উঠে গিয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম তারাতলা পেরিয়ে গেছে কিনা। সে আসলো এবং আমার স্বপ্নটা গেল ভেঙে। ঘুম থেকে উঠেই আমার মনে পড়লো সুনীলের কথা, কিন্তু একটা খটকা আমাকে ভাবাতে শুরু করলো। ধরতে পেরেছ? কোন খটকা? না, ভালো করে ভাবো। না, পারছি না। খটকাটা হলো বাসটায় কোনো কন্ডাক্টর ছিল না। তর্কের খাতিরে যদি আমরা ধরে নিই এটা একটা অপ্রাকৃতিক বাস, অন্ধকার রাত্রে সুনীলের জন্যই অলৌকিক কোন জগৎ থেকে নেমে এসেছিল, তাহলে ড্রাইভার আছে, যাত্রী আছে, কিন্তু কন্ডাক্টর নেই কেন? আর আরেকটা জিনিস ভেবে দেখো তো, রাত 2:30-এর সময় মিনি বাস যদি শহরের রাস্তায় চলে তবে তার মানে কি হয়? আমি না কিছুই বুঝতে পারছি না। আরে বুঝছো না, মানেটা হলো বাসটা রিজার্ভ করা রয়েছে, আর সেই জন্যই কন্ডাক্টর নেই, এবং সেই জন্যই বাস রাত 2:30-এর সময় চললেও ভর্তি। কিন্তু কারা করেছিল রিজার্ভ, আর তারা ওরকম অদ্ভুত ব্যবহারই বা করলো কেন সুনীলের সঙ্গে? এই প্রশ্নের উত্তরটা পেতে আমাকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হয়েছিল। আমি যদি তারিখ ধরে খুঁজতে আরম্ভ করতাম যে সেদিন কোনো মিনি বাস রিজার্ভ করা হয়েছিল কিনা, তাহলে জন্মেও বের করতে পারতাম না। কিন্তু নেহাতি ভাগ্যের বশে একদিন আমার হাতে সমাধানটা এসে গেল, বুঝলে? মানুষের যে জিনিস করা নির্দিষ্ট তা সে করবেই কোনো না কোনো ভাবে, এই হচ্ছে আসল কথা। সুনীলের সঙ্গে ডেকে কথা বলা মাত্রই আমার ধারণা আমার অবচেতন রহস্যের সমাধান খুঁজতে আরম্ভ করে দিয়েছিল, এবং শেষ পর্যন্ত সে সেটা খুঁজেও বার করলো। কি করে করলো, আর উত্তরটাই বাকি, সেটা তো বলবেন। পিসিমা। পিসিমা? আপনার পিসিমা আছেন নাকি? তিনিও সাইকিয়াট্রিস্ট বুঝি? আছেন না, ছিলেন। ছিলেন যখনকার কথা বলছি তখন ছিলেন। কেন, তোমার কি মনে হয় আমি স্বয়ম্ভু? আমি বিয়ে করিনি বলে আমার বাপ, ঠাকুরদা, মাসি, পিসি কেউ বিয়ে করেনি? আরে বাবা, চোটে যাচ্ছেন কেন? বলুন না কি করে বুঝলেন কি হয়েছিল সেদিন। আরে আমার পিসিমা সাইকিয়াট্রিস্ট নন, কিন্তু তিনি খুবই ভক্তিমতী। তার সঙ্গে আমাকে যেতে হলো তার 2-3 মাস পরে বেহালা তারাতলা পেরিয়ে আরো ভেতরের দিকে অরবিন্দ সেবাশ্রম বলে একটা আশ্রম। সেখানে গিয়ে আমার তো জানো স্বভাব, পিসিমাকে ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি একটু ঘুরে দেখছি বাইরেটা, হঠাৎ আশ্রমের ভেতরে গিয়ে একটা মিনি বাস দাঁড় করান, আর সেই মিনি বাসে কিছু লোক লাইন করে উঠছে। আমার কেমন যেন সন্দেহ হলো। আমি সেই বাসের আরোহীদের মধ্যে একজনকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনারা যাচ্ছেন কোথায়? কি বলল? আন্দাজ করো তো। পাচ্ছি না। কি আর আন্দাজ করবে, কিছুই বললো না। আমার পাশ কাটিয়ে এমন ভাবে হেঁটে গেল যেন কিছুই শুনতে পাচ্ছে না। বলেন কি? তাই লাইনে যে তারপরে ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছ তোমরা? সেও শুনতে পেল না। আমার দিকে একবার চেয়ে কিচ্ছু না বলে উঠে গেল বাসে। আমার জেদ চেপে গেল। আরো একজনকে জিজ্ঞেস করতে যাচ্ছি, হঠাৎ দেখি একজন মান্যগণ্য গোছের আশ্রমের লোক আমায় ডাকছেন। আমি তার কাছে গেলাম। তিনি আমায় বললেন, ওদের জিজ্ঞেস করে জবাব পাবেন না। কি জিজ্ঞাসা করছেন আমায় করুন, আমি যদি উত্তর দিতে পারি। কেন, ওরা জবাব দিতে পারবে না কেন? সে প্রশ্ন আমি আপনি কি করে উত্তর পাবো বলুন? বলুন তো। ভগবান যেরকম করে ওদের বানিয়েছেন ওদের তো সেভাবেই থাকতে হবে। সাইনবোর্ডটা দেখেছেন? ভাবো কি লজ্জা, এতক্ষণে সাইনবোর্ডটা আমার চোখে পড়ল। অরবিন্দ আশ্রম পরিচালিত বয়স্ক মূক ও বধিরদের বিদ্যালয়। ওই লোকগুলির কেউ কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না, তাই ওরা চেয়ে থাকে অমন করে, বোঝো? সেই ভদ্রলোক আবার বললেন, ওরা এখন বেড়াতে যাচ্ছে দীঘা। বছরে একবার আমরা ওদের বেড়াতে নিয়ে যাই। সমুদ্র এত জোরে গর্জন করে, হয়তো ওদের মধ্যে কেউ কেউ একদিন তারই গর্জন শুনতে পাবে, একমাত্র সেই আশায়। একটু থেমে ভদ্রলোক বলেন, এটা আমার বিশ্বাস। আমি প্রশ্ন করি, প্রতি বছরই ওরা এইভাবে বেড়াতে যায়? কোনো বিপদ আপদ হয় না? হ্যাঁ, প্রতি বছর। এর আগের বছর একটা বিশ্রী ঘটনা ঘটেছিল, তবে সেটা বিপদ কিনা বলতে পারবো না। শুনবেন? তাহলে চলুন ক্যান্টিনে চলুন, চা নিয়ে কথা বলা যাবে।
আমি ততক্ষণে হিসেব করে দেখে নিয়েছি সুনীলের ঘটনার সঙ্গে ভদ্রলোকের বর্ণিত সময়কাল প্রায় মিলে যায়। চা নিয়ে বসে ভদ্রলোক বলেন, সে বছর দীঘা থেকে ওরা ফিরছিল। আমারও ফেরার কথা ওদেরই সঙ্গে, কিন্তু আমার একটা কাজ পড়ে গেছিল বলে আমি ফিরিনি সেদিন। সে বছরই একটা পথ দুর্ঘটনায় আটকে গিয়ে প্রায় 4-5 ঘন্টা ওদের দাঁড়িয়ে থাকতে হয়। ফলে ওরা কলকাতায় যখন ঢোকে তখন প্রায় 2:30 বাজে। সেই সময় একটা ম্যাসিভ পাওয়ার কাট হওয়ায় গোটা শহর অন্ধকার হয়ে গেছিল। বাস যে চালাচ্ছিল সে লোকটি শুনতে পায় কিন্তু কথা বলতে পারে না। আকারে ইঙ্গিতে সে আমায় যা বলেছিল তা হচ্ছে ওই পার্ক স্ট্রিটের কাছাকাছি একটি লোক গাড়ির সামনে পড়ে গেছিল। কিছু হয়নি, কিন্তু লোকটি তারাতলা যাবে শুনে তাকে ড্রাইভার উঠিয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর নাকি লোকটি বাসের মধ্যে হঠাৎ পাগলামি শুরু করে দেয়। যখন লোকটিকে তুলেছিল তখন বেশিরভাগ যাত্রী ছিল ঘুমন্ত। তারাও লোকটিকে দেখে হতচকিত হয়ে যায় এবং লোকটি হঠাৎ করে বাসের সামনে ছুটে চলে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুতেই তার জ্ঞান ফেরানো যায়নি। তারপর যেটা হয় সেটাই খারাপ। আমি থাকলে সেটা কখনোই হতো না। ওরা লোকটিকে তারাতলা বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়ে চলে আসে। তারপর লোকটির কি হলো না হলো আমি এখনো জানি না। তাকে নিয়ে আসা উচিত ছিল এখানে, সুস্থ হলে তবে বাড়ি পাঠানো উচিত ছিল। আমি এখনো মাঝে মাঝে ভাবি লোকটি ওই ঠান্ডায় অতক্ষণ পড়ে থেকে তারপর ঠিকমতো বাড়ি পৌঁছেছিল কিনা। আমি তখন ভদ্রলোককে বলি, আমার ধারণা আমি লোকটাকে চিনি, সে সুস্থই আছে। বলেন কি? তাহলে একদিন তাকে নিয়ে আসুন এখানে। অবশ্যই, তার নিজের গরজেই তাকে এখানে নিয়ে আসবো আমি, আপনি চিন্তা করবেন না। ওরা ফিরছে কবে? ভদ্রলোক ওদের ফেরার দিনটা আমায় জানান। ততক্ষণে পিসিমা বেরিয়ে এসছেন। পিসিমাকে নিয়ে আমি চলে আসি, আর ওরা ফেরার পর একদিন সুনীলকে নিয়ে ওদের কাছে যাই। সুনীলকে বোঝাই ব্যাপারটা কি হয়েছিল। ওরাও বলে ড্রাইভারকে সুনীল চিনতেও পারে। সে সুস্থ হয়ে যায়, বুঝেছ? এই জন্যই বলছিলাম কোন ঘটনাকে প্রথমেই অপ্রাকৃত বলে ধরে না নিয়ে বিচার করে দেখবে। ডক্টর পাকরাশি থামেন। আমি প্রশ্ন করি, সুনীলের ঘড়িটা সেদিন তবে? হ্যাঁ, ওর ঘড়িটা বন্ধই হয়ে গেছিল। পরের দিন ভোরবেলায় ও টের পেয়েছিল সেটা। তখনও 2:30 বেজেছিল। বাসেও ভুল দেখেছিল ভয়ে। সে আমরা অনেকেই ওই অবস্থায় ভুল দেখব, কি বলো? হ্যাঁ, তা তো বটেই। রাত অনেক হলো। ডাক্তার পাকরাশির কাছ থেকে বিদায় নিয়ে আমি উঠি। ওঠার সময় দেখি ডাক্তার পাকরাশি আরেকটা বিড়ি ধরালেন, সেই প্যাকেটটা থেকেই, সেই যে প্যারিসে তৈরি সুগন্ধি বিড়ির প্যাকেট। দরজা দিয়ে রাস্তায় বেরোতে যাব, হঠাৎ আমার নাকটা খুঁচকে যায়। এ কি, এ তো সাধারণ বিড়ির গন্ধ ছাড়ছে দেখছি। সেই মিষ্টি গন্ধটা গেল কোথায়? কিন্তু স্পষ্ট দেখলাম তিনি ওই প্যাকেট থেকেই বিড়িটা বার করলেন। পিছন ফিরে দেখি ইতিমধ্যেই কি একটা বই নিয়ে পড়তে বসে গেছেন তন্ময় হয়ে। জিজ্ঞেস করব? না, থাক। ক্ষমতা টমতা যদি কিছু থাকে থাক না। এত পাগল ছাগলের গল্প মনে করে করে শোনাতেই কি কম ক্ষমতা লাগে নাকি? জয় পাকরাশি বাবা মনে মনে বলে আমি রাস্তা